হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেট বায়োলজি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 2025-এ জেনপাস ইউজির সেকেন্ড ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমরা কিছু কোয়েশ্চেন পাবে এবং তার সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট নোটসও আমি এই পিডিএফের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিরিয়ানের বৈশিষ্ট্য? এখানে যেহেতু বৈশিষ্ট্য বার করতে বলেছে, এক্ষেত্রে তোমাদের চারটে অপশানই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। প্রথম অপশান বলেছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত সংক্রমণে সক্ষম একটি সম্পূর্ণ ভাইরাস কণা বা একককে বলা হয় ভিরিয়ন। প্রোটিন আবরণ ক্যাপসিডবিহীন কেবল নিউক্লিক অ্যাসিড যুক্ত অতি ক্ষুদ্র ভাইরাসের চেয়েও ছোট সংক্রামক অংশ। তৃতীয় অপশন ভাইরাস সংক্রান্ত কোষ থেকে উৎপন্ন প্রতিরোধী রাসায়নিক পদার্থ, যেটাকে প্রোটিন বলা হয়, যা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রতিহত করে। মানুষসহ কিছু স্তন্যপায়ী প্রাণী ও পাখির দেহে এটি পাওয়া যায়। নিউক্লিক অ্যাসিডবিহীন কেবল প্রোটিন দিয়ে গঠিত ক্ষুদ্র সংক্রামক অংশকে প্রিয়ন্স বলে। এরা প্রাণী দেহের স্নায়ুতন্ত্রের কিছু রোগের জন্য দায়ী। প্রথম যে অপশানটা আছে সেটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত সংক্রমণে সক্ষম একটি সম্পূর্ণ ভাইরাস কণা বা একককে ভিরিয়ন বলা হয়। নেক্সট প্রশ্ন বলেছে লোহিত স্রোত নিম্নলিখিতগুলির মধ্যে কাদের জন্য তৈরি হয়? জিমনোডিয়াম, গনিউল্যাক্স, উভয়, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে জিমনোডিয়াম, গনিউল্যাক্স, অর্থাৎ দুটির ক্ষেত্রেই কিন্তু লোহিত স্রোত দেখতে পাওয়া যায়। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স, যেটা কিউই, পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম সিট সংরক্ষিত আছে। সেটা কোথায়? না রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স কিউইতে। পরের যে আছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে আমরা কাকে জানি? না শিবপুর, হাওড়াতে, যেটা সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম। হার্বেরিয়াম সিটগুলির যে লেন্থটা হয় সেটা কি? না 29x41 সেমি বা 30x45 সেমি, যেগুলো সাধারণত বড় হয়, সাদা হয়, পুরু এবং ভালো কাগজের সিট হয়। এইটা খুব ইম্পর্টেন্ট। নমুনা সংরক্ষণের বিভিন্ন ধাপগুলি শনাক্তকরণ যেগুলো আছে পরপর এরকম দিয়ে দিবে যে নমুনা সংরক্ষণের বিভিন্ন ধাপগুলি কি কি। প্রথম হবে নমুনা সংগ্রহ, সেটাকে যথাযথ সংরক্ষণ, তারপর শনাক্তকরণ এবং তারপর নামকরণ। এই স্টেপটা পরপর মনে রাখতে হবে। তারপর বলেছে অ্যামোনোটেলিক কাকে বলে? যে সমস্ত প্রাণীদের প্রধান রেচন বস্তু অ্যামোনিয়া তাদেরকে বলা হয় অ্যামোনোটেলিক। উদাহরণ হবে কি কি? না মাছ সহ অধিকাংশ জলজ প্রাণী হচ্ছে অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিকের প্রধান রেচন বস্তু কিন্তু অ্যামোনিয়া বা NH3। আগের যে ভিডিওটা গেছে তোমাদের কাছে, অর্থাৎ ক্লাস 1-এর যে ভিডিও বা 1 নম্বর ক্লাসের যে ভিডিওটা, সেখানে কিন্তু অ্যামোনোটেলিকের উদাহরণ দেওয়া ছিল, সেখানে অ্যামোনোটেলিক শনাক্তকরণ করতে বলেছিল। তো এখানে আমি অ্যামোনোটেলিক কাকে বলে সেটা বলে দিয়েছি। তারপর আছে ইউরিকোটেলিক। যে সমস্ত প্রাণীর প্রধান রেচন বস্তু হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের যাদের রেচন বস্তু, যেমন পাখি, পতঙ্গ, জল, শামুক, অধিকাংশ সরীসৃপ, এদেরকে বলা হয় ইউরিকোটেলিক। এবং আছে ইউরিওটেলিক। ইউরিওটেলিক আর ইউরিকোটেলিক দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই দুটোর মধ্যে গুলিয়ে যাওয়ার চান্স থাকে, কারণ অ্যামোনোটেলিকের ক্ষেত্রে অ্যামোনিয়া হবে রেচন বস্তু, এটা আমরা সবাই জানি। ইউরিওটেলিকের ক্ষেত্রে কি হয়? ইউরিওটেলিকের ক্ষেত্রে কিন্তু প্রধান রেচন বস্তু ইউরিয়া, ইউরিক অ্যাসিড নয়। ইউরিক অ্যাসিড হলে ইউরিকোটেলিক আর ইউরিয়া হলে ইউরিওটেলিক। এখানে একটা ওয়ের ডিফারেন্স আছে, একটা ওকারের ডিফারেন্স আছে। উদাহরণ হবে স্তন্যপায়ী, উভচর, হাঙর, কয়েকটি অস্থিযুক্ত মাছ। 3 নম্বর প্রশ্ন বলেছে নিডোপ্লাস্ট কোষ নিম্নলিখিত কোন প্রাণীদেহে বর্তমান? হাইড্রা, সাইকন, বোরা, সবগুলি। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হাইড্রা। নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন প্রাণীর দেহে কোয়ানোসাইট কোষ দেখা যায়? হাইড্রা, সাইকন, বোরা, সবগুলি। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সাইকন। সাইকনের দেহে আমরা কোয়ানোসাইট কোষ দেখতে পাই। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পর্বের প্রাণীদের দেহে ফ্লেম সেল বর্তমান? ফ্লেম সেল দেখতে পাওয়া যায় প্লাটিহেলমিনথিসের শরীরে। প্লাটিহেলমিনথিসের শরীরে ফ্লেম সেল বর্তমান। 6
নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি র্যাবডিটিফর্ম লার্ভার সঙ্গে সম্পর্কিত? গোল কৃমি, গোঁদ কৃমি, যকৃৎ কৃমি, ফ্রিতা কৃমি। র্যাবডিটিফর্ম লার্ভার সঙ্গে সম্পর্কিত যে প্রাণীটি সেটি হচ্ছে গোল কৃমি, অর্থাৎ প্রথম অপশনটা সঠিক উত্তর। মই সদৃশ স্নায়ুতন্ত্রে দেখা যায় কোন পর্বের প্রাণীদের? প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা। অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে মই সদৃশ স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি যে ভাগগুলো আছে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, প্ল্যাটিহেলমিনথিস, ম্যামেলিয়া, এই সমস্ত যে পর্বের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যেতে হবে। বৈশিষ্ট্য থেকেই অপশন দেবে এবং তোমাদের বার করতে হবে যে কোন প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায় সেটা। নিম্নলিখিত মানে কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে? কোন পর্বের প্রাণীর দেহে ছদ্মশিলম উপস্থিত? অ্যাস্কেলমেনথিস, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। সঠিক উত্তর হবে অ্যাস্কেলমেনথিস। অ্যাস্কেলমেনথিসের ক্ষেত্রে ছদ্মশিলম দেখতে পাওয়া যায়। সিলভারফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত? সিলভারফিশ হচ্ছে মোলাস্কা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার সাথে সিলভারফিশ সম্পর্কিত। কণ্টকাবৃত ত্বক কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? মোলাস্কা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, অ্যাকাইনোডার্মাটা। সঠিক উত্তর হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। নিম্নলিখিত কোন পর্বের প্রাণীর গমনাঙ্গ সিটা? সিটা দেখতে পাওয়া যায় অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, প্ল্যাটিহেলমিনথিস প্রাণীর গমনাঙ্গ হচ্ছে সিটা, অ্যাকাইনোডার্মাটা নয়। পরের প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোন পর্বের প্রাণীর দেহে প্রথম প্রকৃত সিলোমের উপস্থিতি লক্ষ্য করা যায়? মোলাস্কা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। সঠিক উত্তর হবে সি এর অপশন, অ্যানিলিডা। নিম্নলিখিত কোন পর্বের প্রাণীদের দেহে সর্বপ্রথম সম্পূর্ণ খাদ্যনালীর উপস্থিতি লক্ষ্য করা যায়? এখানে প্রশ্নটা ভালো করে পড়বে। প্রথম বলেছে যে সর্বপ্রথম এবং সম্পূর্ণ খাদ্যনালীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হবে অ্যাস্কেলমেনথিস। নিম্নলিখিত কোন পর্বের প্রাণীদের বিশেষ কোনো রেচন অঙ্গ নেই? বিশেষ কোনো রেচন অঙ্গ নেই যে সমস্ত পর্বের প্রাণীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অ্যাকাইনোডার্মাটা। নিম্নলিখিত কোন প্রাণীটিকে লিম্ফলেস অ্যাম্ফিবিয়ান বলা হয়? ইকথিওফিসকে লিম্ফলেস অ্যাম্ফিবিয়ান বলা হয়। 16 প্রশ্ন বলছে, ক্লাস্পার কাদের দেহে বর্তমান? ক্লাস্পার দেখতে পাওয়া যায় কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, উভয়ই অথবা কোনোটিই নয়। সঠিক উত্তর হবে কন্ড্রিকথিস। মূলে 6 এর অধিক নালিকা বান্ডিলের সংখ্যা কোন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে একবীজপত্রী উদ্ভিদ। পরের প্রশ্ন বলেছে, কোন প্রকার উদ্ভিদের গৌণ বৃদ্ধি দেখা যায়? গৌণ বৃদ্ধি দেখতে পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। সুগঠিত মজ্জা নিম্নলিখিত কোন প্রকার উদ্ভিদের মূলে বর্তমান? সুগঠিত মজ্জা আমরা যে সমস্ত উদ্ভিদের মূলে দেখতে পাই সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। পরের প্রশ্ন বলেছে, সাধারণত একবীজপত্রী উদ্ভিদের বীজ এর প্রকৃতি কী রূপ হয়? শস্যল, অশস্যল, উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে শস্যল। দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলের পাপড়িগুলো সাধারণত কি প্রকৃতির হয়? দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলের পাপড়িগুলি হয় পঞ্চমাংশক অথবা চতুরাংশক। সঠিক উত্তর হবে উভয়ই। পরের যে ইম্পর্টেন্ট নোটস আছে সেটা হচ্ছে, একবীজপত্রী উদ্ভিদের পাতার প্রকৃতি কি হয়? একবীজপত্রী উদ্ভিদের পাতার প্রকৃতি হয় সমাঙ্কপৃষ্ঠ। ব্যক্তবীজী উদ্ভিদের শস্যের প্রকৃতি কী রূপ? ব্যক্তবীজী উদ্ভিদের শস্যের প্রকৃতি হচ্ছে এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির। পরের প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের শস্যের প্রকৃতি কীরূপ? গুপ্তবীজী উদ্ভিদের শস্যের প্রকৃতি হচ্ছে 3N বা ট্রিপ্লয়েড। বহু ভ্রূণবীজতা দেখা যায় কোন উদ্ভিদে? গুপ্তবীজী উদ্ভিদ না ব্যক্তবীজী উদ্ভিদ? সঠিক উত্তর হবে ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদে সাধারণত জাইলেম, ট্রাকিয়া বা ভেসেল এবং ফ্লোয়েম সঙ্গীকোষ থাকে না। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ট্রাকিয়া বা ভেসেল অথবা ফ্লোয়েম সঙ্গীকোষ থাকে না কোন উদ্ভিদে? ব্যক্তবীজী উদ্ভিদে। একবীজপত্রী উদ্ভিদের পাতার প্রকৃতি কি? একবীজপত্রী উদ্ভিদের পাতার প্রকৃতি সমান্তরাল। একটু আগেই আমরা দেখেছিলাম যে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতার প্রকৃতি সমাঙ্কপৃষ্ঠ, আর এটা হচ্ছে সমান্তরাল পাতার প্রকৃতি।
এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার প্রকৃতি জালকাকার। এটা হচ্ছে সমান্তরাল আর জালকাকারের মধ্যে। শাখাবিহীন ব্যক্তবীজী হচ্ছে সাইকাস জামিয়া এবং শাখাযুক্ত ব্যক্তবীজী হচ্ছে পাইনাস। শাখাবিহীন একটা এক্সাম্পল মনে রাখবে এবং শাখাযুক্ত ব্যক্তবীজীর উদাহরণ একটা মনে রাখবে। ব্রায়োফাইটের প্রধান উদ্ভিদ দেহের প্রকৃতিটি দেহটি কি প্রকৃতির? সঠিক উত্তর হবে লিঙ্গধর বা হ্যাপ্লয়েড বা এন প্রকৃতির। পরের প্রশ্ন বলেছে টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির? টেরিডোফাইটা লিঙ্গধর, রেণুধর উভয়ই কোনোটিই নয়। সঠিক উত্তর হবে রেণুধর বা 2N অথবা ডিপ্লয়েড প্রকৃতির। টেরিডোফাইটা উদ্ভিদের প্রধান উদ্ভিদ দেহটি হয় ডিপ্লয়েড প্রকৃতির বা 2N প্রকৃতির। তো এই ছিল আজকের ভিডিওটাতে যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে।